আকাশে রোদ নেমেছে। সূর্যি মামা বেশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন মাঝ আকাশে। টানা দুদিন বৃষ্টি শেষে তার আগমন বেশ জমকালোভাবেই ঘটল। শঙ্খচূড়। বাড়ির প্রধান ফটক হাঁ করে খোলা। এ বাড়ির প্রধান ফটক বিশেষ কারণ ছাড়া খোলা হয় না, তবে আজকের কারণটা একটু বেশি বিশেষ। এ বাড়ির কর্তা সাহেব খানিক পূর্বে হাঁপাতে হাঁপাতে কল করে জানিয়েছেন তিনি খুব সমস্যায় পড়েছেন। বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে তার সাথে। প্রধান ফটকটা যেন খুলে রাখা হয়। তখন থেকে বাড়ির দুজন কাজের ছেলে প্রধান ফটক খুলে রেখে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে লুটপাট খাচ্ছে কৌতূহল। কর্তা সাহেবের সাথে ঠিক কী ধরনের দুর্ঘটনা ঘটেছে জানতে বেজায় কৌতূহল তারা। তাদের কৌতূহল দমাতে কিছুক্ষণের মাঝেই কয়েকজন মানুষ পাজা কোলা করে এনায়েত তালুকদারকে প্রধান ফটক দিয়ে ভেতরে নিয়ে চেয়ারে বসালেন। কাজের ছেলেগুলো দৌড়ে এলো, ব্যস্ত গলায় বলল, ও আল্লাহ, চাচা সাহেবের কি হয়েছে? স্ট্রোক করছে? এনায়েত তালুকদারকে নিয়ে আসা লোকজনদের মধ্যে একজন বলল, না মিয়া, অত কিছু ভাবার দরকার নাই। বাজারের রাস্তায় কাদায় পিছলা খাইছে, বয়স হয়েছে না, এখন কি আর বৃষ্টি কাদায় একা একা চলতে পারে? পানি দিয়ে গোসল করায়, মাথায় তেল পানি দিয়ে ঘুম পাড়ায় রাখলে কালকের মধ্যেই সুস্থ। অপমানে এনায়েত তালুকদারের মুখ থমথমে। বাজার ভরা মানুষের সামনে তার ইজ্জত চলে গেছে। তার উপর এই অধমগুলো এমনভাবে তাকে বয়স্কের উপাধি দিচ্ছে, না জানি 100 পার করে ফেলেছে সে। এনায়েত সাহেব হালকা কেশে গলা পরিষ্কার করলেন, থমথমে মুখ নিয়ে বললেন, আমার আম্মাজানের বয়স 86 বছর 8 মাস। আমার আম্মা আমার থেকে 17 বছর 3 মাসের বড়। আমি এখনো 10 গ্রামে ঘুরে খেতে পারি। তোমাদের আমার বয়স নিয়ে ভাবতে হবে না। 2-4 পয়সা যা লাগবে বলো, দিয়ে দিচ্ছি, খুশি মনে বাড়ি যাও। লোকগুলোর মধ্যে একজন পুত করে পানের পিক ফেলে বড় করে হাসলেন, বললেন, আমি কিন্তু আপনারে দেখে বুঝে গেছি আপনার বয়স বেশি না, তাই 200 টাকা কইরে দিলেই চলবো। এনায়েত সাহেব থমথমে মুখে পাঞ্জাবির পকেটে হাত দেন। ভিজে যাওয়া ওয়ালেট থেকে 200 টাকার 3খানা নোট বের করে তাদের দিকে বাড়িয়ে দেন। বলেন, বাজারের ব্যাগগুলো ঘরে তুলে দিয়ে আসো। যে কয় পয়সা নিচ্ছ তা সৎভাবে নাও, পরকালে জবাব দিবা কি? আপনি না কইলেও এইটুকুন করতাম। পরকালের চিন্তা না করে একবেলার ভাত গালে তুলবার পারি না, এ সাদ্দাম নে ব্যাগ ধর। এনায়েত সাহেব পাঞ্জাবির হাতায় চশমা মুছলেন। পুনরায় চশমা চোখে পড়তে যে তার মুখ থেকে বেরিয়ে এলো। 2 দিন আগেই নিউ মার্কেট থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছেন চশমাটা। আজই প্রথম পরে বেরিয়েছিলেন। নতুন মেয়ে জামাই আসবেন বলে নতুন পাঞ্জাবি নতুন চশমা পরে বাজার করতে বেরিয়ে কাদা পানি মেখে চশমা ভেঙে বাড়িতে ফিরলেন। তার কপালটা এমন ফুটো হলো কবে থেকে? এনায়েত সাহেব চশমা পাঞ্জাবির বুক পকেটে রেখে বলেন, আজ আমার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন আছে, দুপুরে ভরপেটে খেয়ে যেও। সাহেব কিছু মনে না করলে পোলাটারও আনতাম। এনায়েত সাহেব চোখ মুখে স্পষ্ট বিরক্তি এনে বলল, ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসো। মেয়ে আর বাদ থাকবে কেন? সবার মুখ আহ্লাদে গদগদ হলো, কিন্তু এনায়েত সাহেব তাতে নাক কুঁচকালেন। বিড়বিড় করে বললেন, সুবিধাবাদীর দল। তরতর করে বাড়তে থাকা রোদের তাপে ঘেমে একাকার তিহু গায়ের ওড়নাটা মাথায় টেনে নিয়ে কোনো রকম মুখ আড়াল করেছে সে। রাস্তার পানি এখনো শুকায়নি, কিন্তু রোদের তেজ দেখলে মনে হচ্ছে এ যেন জ্যৈষ্ঠের উত্তপ্ত প্রহর। তিহুর ফর্সা মুখখানা রক্তিম হয়ে উঠেছে। চিত্রা তা দেখে দুষ্টু গলায় বলে, তোর বড়মশাই কেমন মানুষ বলতো? কোথায় দিনে 3 বেলা নিয়ম করে বউয়ের নরম গালে টুপটাপ চুমু খাবে, তা না করে রোদে পুড়িয়ে কয়লা বানাচ্ছে। বালি পোড়া ত্বকে কি ভিটামিন বেশি নাকি রে? তিহু হিসিয়ে চিত্রার মুখ বন্ধ করতে বলে। মেয়েটার মুখের ওপর কথা কামানের গোলার সমান। কথা বলতে বলতে দিক হারিয়ে ফেলে। প্রণোর সামনে কি না কি বলে ফেলবে তার কোনো নিশ্চয়তা নেই। বিয়ে করে তুই কেমন পানসে হয়ে গেছিস? আজকাল ক্লাসের যে ওভার আপডেট মেয়েগুলো আছে না,
ওরা ক্লাবে টবে যাচ্ছে, লাল নীল পানি খেয়ে নাচানাচি করে, ছবি তুলে তা আবার ডে দিচ্ছে সব ইংলিশ গান লাগিয়ে। বলে চল না আমরাও একটু নাচানাচি করে আসি, তোর পানসের জীবনটা একটু রঙিন হোক। তিহু ঘোমটার আড়ালে চোখ রাঙায়, তীক্ষ্ণ গলায় বলে, তুই যে নষ্টভষ্ট হয়ে যাচ্ছিস তা কি তোর গোপন প্রেমিক জানে? চিত্রা দাঁত কেলিয়ে হাসে বলে, গোপন প্রেমিককে আমার গোপনতা জানানো মানা? তার আর আমার সম্পর্ক প্রেমিক যুগলের থেকে শিক্ষক ছাত্রীর সম্পর্কের মতো বেশি। রোজ কথা বলা শুরু হয়, আমি পড়তে বসেছি কিনা, কয় ঘন্টা পড়ছি, টেস্ট কেমন চলছে, ব্লা ব্লা ব্লা। আজ তো সীমা ছাড়িয়ে জিজ্ঞেস করে বসেছে আমার ট্রেন্সের প্রকারভেদ মনে আছে কিনা। মানে সিরিয়াসলি, আমি প্রেম করছি না, পড়াশোনার জন্য ব্যক্তিগত মাস্টার হায়ার করেছি। চিত্রার দুঃখে তিহুর মায়া হয় খানিক। মেয়েটা সব দিক থেকে সবার থেকে এগিয়ে থাকলেও পড়াশোনার সাথে তার সম্পর্ক ভারত পাকিস্তানের মতো। কিছুতেই এই সম্পর্কের উন্নতি হয় না। স্কুলে থাকাকালীন তিহু নিজেই চিত্রাকে পড়ানোর দায়িত্ব নিল। 3 দিনের দিন কান্না করতে করতে তিহু বাড়িতে ফিরল। ঠিক কতটা অসহায় হয়ে পড়লে শিক্ষিকা কেঁদে ফেলে, সেসব ভেবে তিহু ফুস করে শ্বাস ফেলল। চিত্রকে সান্ত্বনা দিতে বলল, দেখ একদিক থেকে কিন্তু তোর উপকার হলো, তোর ফিউচার ছানা পোনাকে তোর আর কষ্ট করে পড়াতে হবে না। তুই নিশ্চয়ই চাস না তোর ছানাপোনারাও তোর মতো ছাগল হোক। ওদের মানুষ করতে কিন্তু মাস্টার টাইপ এই লোকে যোগ্য পাত্র। তিহুর কথা কাজে দিল। চিত্রা আবেগে ভেসে যে সঙ্গে সঙ্গেই মহামান্য প্রেমিককে কল লাগালো। রিসিভ হতে গদগদ স্বরে বলল, আপনি বলেছিলেন না বিয়ে নিয়ে আমার প্ল্যান আসছে কিনা? আমি এই মুহূর্তে প্ল্যান করেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করুন, আপনায় না পেলে মরে যাব টাইপ ফিলিংস হচ্ছে। অ্যাড্রেস সেন্ড করছি, আপনার বাবা মাকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন, বেশি দেরি করবেন না কিন্তু। তিহু তাজ্জব হয়ে চিত্রার দিকে তাকিয়ে আছে। চিত্রা কথা শেষ করে হাসি হাসি মুখে তাকালো, শুধালো, বেব, গোপন প্রেমিকের সাথে বিয়েটাও কিন্তু গোপনভাবেই হবে। ইউ আর নট ওয়েলকাম বেব। বাকিদের বিয়ের ব্যাপারে কিছুটি জানাবি না। হঠাৎ একদিন বর সাথে করে এনে চমকে দেব সবাইকে। আইডিয়া দারুণ না? তিহু বুঝলো এসব আইডিয়া ফাইডিয়া কিছুই না। তিহু না জানিয়ে বিয়ে করেছে, তারই প্রতিশোধ মাত্র। তিহু তা বুঝতে পেরেও সূক্ষ্মভাবে এড়িয়ে গেল। মৃদু হেসে বলল, তোর জীবন, তোর খুশি, তুই যেভাবে খুশি আমিও সেভাবেই। এই চরম মিথ্যা কথাটা চিত্রা নির্দ্বিধায় গিলে ফেলল। তিহু তা দেখে স্বস্তি পায়। তার থেকেও স্বস্তি পায় রাস্তার ওপারে প্রণকে দেখে। লোকটা রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে। পরনে তার ফর্মাল পোশাক, স্কাই ব্লু রঙের শার্টটার হাতা গুটিয়ে কোনোই পর্যন্ত তোলা। হাতে সিলভার চেইনের ঘড়িটা সূর্যের আলোয় চিকচিক করছে। কি ভয়ঙ্কর সুন্দর লাগছে। তিহু আপ্লুত হয়, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। এ যে আলতো বাতাসে তার মাথার ঘোমটা পড়ে গেছে, সেদিকে তার খেয়াল হলো না। কোমল ত্বকটা রোদের তাপে জ্বলা অনুভব করছে, তাও তার নিউরন টের পেল না। লেগে আসা কণ্ঠে আস্তে করে চিত্রাকে বলে, দেখ ওই লোকটা আমার বর। সে তো জানেই না চিত্রা নামক রমণী খানিক পূর্বে বিদায় জানিয়েছে, হুডে তোলা রিকশায় চড়ে প্রস্থান করেছে। তিহু সেটা যখন খেয়াল করলো তখন রিকশা তার চোখের সীমানা ছাড়িয়েছে। প্রণ রাস্তা পেরিয়ে এসে তিহুর সম্মুখে দাঁড়ায়, আলগা হাতে মাথায় ঘোমটা তুলে দেয়। চিন্তিত গলায় বলে, তোমার রোদে অ্যালার্জি আছে নাকি? তিহু মাথা নেড়ে বলে, অ্যালার্জি নেই, কিন্তু মুখ জ্বালা করে, লাল হয়ে ওঠে। সানস্ক্রিন ইউজ করবে, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী। কোনো ডক্টর দেখিয়েছ? হুম। আচ্ছা, কাল যাবে, মাকে সাথে করে নিয়ে যাবে, আমি সিরিয়াল দিয়ে রাখবনি। আচ্ছা। প্রণব তিহুকে আগলে ধরে দাঁড়ায়। তিহু তা দেখে মুচকে হাসে। আর চোখে তার বাবার চাপে পেয়ে যাওয়া সুদর্শন বরটাকে দেখে। মানুষটার প্রতিটা অ্যাঙ্গেল থেকে সুদর্শন, কিন্তু কথা হচ্ছে লোকটা তার পোশাক চেঞ্জ করলো কখন? ঢাকার সড়কগুলো সর্বদা ব্যস্ত। 10 মিনিটের পথও বিশাল মনে হয়। জ্যামে আটকা থাকা সময়টুকু দীর্ঘ। তিহু গরমে হাঁসফাঁস করছে। তারা ছোট এক রাস্তার মোড়ে জ্যামে আটকে গেছে।
গাড়ি আসা যাওয়ার জন্য একটা মাত্র লেন থাকায় এই সমস্যা। প্রণব রিক্সা থেকে নেমে তিহুর জন্য আইসক্রিম কিনে এনেছে। তিহু আইসক্রিম খেতে খেতে বলে, আমরা এত দূর কোথায় যাচ্ছি? আমার শ্বশুর বাড়িতে। আপনার শ্বশুর বাড়ি? তিহু চোখে প্রশ্ন ঝুলিয়ে তাকায়। প্রণব মজা করছে বলে মনে হয় না, তার দৃষ্টি সরল। তিহু আনন্দে লাফিয়ে ওঠে। বিয়ের পর বাবার বাড়িতে আর যাওয়া হয়নি তার বাবা অবশ্য তাকে কখনো যেতে বলেনি। তিহুর তাই কিছুটা অভিমান হয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল সে কখনো নিজ থেকে বাবার বাড়িতে যেতে চাইবে না। তবে প্রণব নিয়ে গেলে তখনও সে যাবে না, তা তো সে বলেনি। এইবার শুনুন না, বলছি, আজ হঠাৎ আপনার শ্বশুরবাড়ি কেন? শ্বশুর দাওয়াত করেছেন, জামাই হিসেবে শ্বশুরের দাওয়াত রক্ষা করা আমার দায়িত্ব। তিহু মুখ ফুলায় বলে, আপনার দাওয়াত রক্ষা করতে হলে আপনি যাবেন, আমার নিস্তেন কেন? প্রণব তিহুর ফোলা গালে আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেয়, মুচকি হেসে বলে, তুমি আমি মিলেই তো আমরা এক সত্তা, তাই না? সেই সূত্র অনুযায়ী আমায় দাওয়াত দেওয়া মানেই তোমার দাওয়াত। তিহু তার বরের বিচক্ষণতায় হার স্বীকার করে, তবে এই হারে সে অসন্তুষ্ট নয়, বরং ভালো লাগার আবেশে ঘুম ঘুম পাচ্ছে তার। প্রণবকে আজকাল তিহুর ঘুমের ওষুধের মতো মনে হয়। লোকটার আশেপাশে থাকলেই ঘুম ঘুম পায়। তার শরীরের কড়া গন্ধ নাকে এলেই তার হাত পা অসাড় হয়ে আসে, ঝিমিয়ে পড়ে তার শরীর। এত দুর্বল সে মানুষটার প্রতি। তিহু লজ্জা পায় প্রণবকে তার এই দুর্বলতার কথা জানাতে, আবার কিছুটা ভয়ও। প্রণব কি এমনটা অনুভব করে, নাকি সে একাই? সময়ের সাথে পাল্লা দিয়ে তিহুর এই চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছে। মাঝে মাঝে মনে হয় টুক করে প্রণবটাকে প্রশ্নটা করেই বসতে। পরেরটা পরে দেখা যাবে, কিন্তু পরক্ষণে তার নাক উঁচু স্বভাবের সত্তা তাকে বলে, সে নারী হয়ে কেন তার স্বামীকে প্রেমের প্রস্তাব রাখবে? প্রেমে পড়াটা তো পুরুষ মানুষের কাজ, আর তার কাজ তো সেই প্রেমে মায়া বাড়ানো। তিহু প্রণয়ের কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে উদাস স্বরে বলে, বলুন প্রণব, আপনি কি খুব তাড়াতাড়ি চলে যাবেন? কেন, অলরেডি মিস করছো? প্রশ্নই আসে না। প্রণব হাসে বলে, আমার কাঁধে মাথা রেখে সত্যি বলতে ভয় পাচ্ছ তিহু? তুমি নারী ভীষণ দুর্বল। বাঘের অর্ধাঙ্গিনীকে বাঘিনী হতে হয়, সিংহের অর্ধাঙ্গিনীকে সিংহী হতে হয়। তুমি কোনটা? তিহু ফিসেল হাসে বলে, আমি প্যাঁচার অর্ধাঙ্গিনী পেঁচি। বাড়িতে ফেরার পর থেকে তিহু কিছুটা অপরাধ বোধে ভুগছে। এতদিন পর বাড়িতে ফেরার আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে সেই অপরাধ বোধের কারণে। সে রান্নাঘরে দাঁড়িয়ে ক্রমাগত দাঁত দিয়ে নখ কাটছে। তা দেখে সোহেলি বেগম হাতের খুন্তি দিয়ে তিহুর মাথায় টুপ করে আঘাত করলেন। ধমকে বললেন, এসব খারাপ অভ্যাস এখনো যায়নি তোর? আর কবে বড় হবি বলতো? মানুষজন কি ভাববে? আমাদের কথা বাদ দে, প্রণর কথা ভাব। ও দেখলেই বা কি ভাববে? ভাববে আমাদের ঘরের অপ্রয়োজনীয় গাধাটা তা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। তিহু এসব কথায় কান দিল না, বরং সে সোহেলির হাত আঁকড়ে ধরে বলল, মা দেখো না, আমি নাচতে নাচতে তো চলে এলাম, কিন্তু ও বাড়ির কাউকে জানিয়ে আসিনি। এটা কেমন হয়ে গেল না? সোহেলি বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে শান্ত হন। চুলার ভাজি নাড়তে নাড়তে বলেন, তা তো অবশ্যই অন্যায় হয়েছে। তুমিও ওই বাড়ির বড় বউ, পরিবারের প্রতি তোমার দায়িত্ব অনেক বেশি। এসব দায়িত্ব তোমায় বুঝে নিতে হবে, নয়তো সম্পর্কে ভাঙন ধরবে। তিহুর মুখখানা ছোট হয়ে আসে। সে ভার মুখ নিয়ে রুমে ফিরে আসে, কিন্তু প্রণব রুমে নেই। তিহু তার রুমের বারান্দা থেকে উকি দেয়। প্রণব বাহিরে চেয়ার পেতে বসা, তার সাথে আরও অনেকে আছে। বাবা, বড় চাচা, 3 দুলাভাই, 2 ভাই, মোট কথা ছোটখাটো এক সমাবেশ বসেছে নিচে। তিহু পুনরায় রুমে ফিরে আসে, শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে। আলাদা রকম প্রশান্তি ভর করে, 2 চোখ বুজে আসতে চায়। সেই পরিচিত বিছানা, পরিচিত আসবাব, কি অন্যরকম টান। তিহু এসব ছেড়ে গেছে মাত্র 10 দিন, কিন্তু মনে হচ্ছে কয়েক যুগ পেরিয়ে গেছে। খোলা বারান্দা থেকে রোদ আসছে। ঘুমন্ত তিহুর চোখে সে রোদের আলো পড়ায়। সে চোখ মুখ কুঁচকে নিচ্ছে। কেউ একজন তিহুর শান্তির ঘুমের ওপর কুনজর দিয়েছে। তিহু চরম বিরক্ত নিয়ে পিটপিট করে তাকায়। মুখের সামনে প্রণর মুখ দেখে চমকে ওঠে। 2-1 বার চোখের পলক ঝাপটে বলে,
কি দেখছেন এভাবে? তোমায় ঘুমালে ফানি লাগে, সেটাই দেখছিলাম। তিহু আড়মোড়া ভেঙে উঠে বসে। প্রণব সোজা দাঁড়িয়ে বলে, সবাই খেতে ডাকছে। তোমার বাড়িতে কোথায় তুমি আমায় খেতে নিয়ে যাবে? সেখানে আমি তোমায় ঘুম থেকে ডেকে নিয়ে যাচ্ছি খেতে। ফ্রেশ হয়ে নাও দ্রুত। তিহু ঘড়িতে সময় দেখে 3:15। সে প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। তিহু বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেও থেমে যায়। প্রণতা দেখে ভ্রু নাচিয়ে জানতে চায় কী সমস্যা। আমাদের এখানে আসার কথা বাড়িতে জানিয়েছেন? না তো। তিহুর মেজাজ সাথে সাথে আকাশে উঠে গেল, যেন সে পারে না রাগে কেঁদে ফেলে। সদ্য ঘুম থেকে ওঠায় মুখমণ্ডল ফুলে গেছে। সেই ফোলা মুখের রাগী তিহুকে উপন্যাসের পাতায় লেখা লেখকের মায়াবতী নারীর প্রাণবন্ত রূপ বলে মনে হলো প্রণর। তিহু সত্যি সত্যি কেঁদে ফেলল। হঠাৎ ঘটা ঘটনায় প্রণব চমকিত। বিস্মিত চোখে চেয়ে মায়াবতী নারীর রূপের পরপর বদল দেখল। সে ঠাউর করতে পারল না ঠিক কী থেকে কি শুরু হয়েছে। তার দৃষ্টি থমকে গেছে। মস্তিষ্ক হয়তো বিষয়বস্তু বোঝার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে। তিহু, কিছু হয়েছে? না মানে আমি কিছু করেছি? প্রণর কথা ফলসে যাচ্ছে। সে নিজেও জানে না এই মুহূর্তে তার ঠিক কি বলা উচিত। তাকে বিভ্রান্ত মনে হলো। প্রান্তি ভেজা চোখে ভাঙা গলায় বলল, আপনি কি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছেন প্রণব? প্রণব বিস্ময়ের চূড়ায় গিয়ে বলল, তা কেন করতে যাব আমি? তাহলে সব ষড়যন্ত্র করে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? প্রণব পারে না নিজের মাথা দেয়ালে ঠেকে। সে কখন বা কিভাবেই ষড়যন্ত্র করলো। আশ্চর্য। প্রণব বড় করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তিহুর হাত টেনে নিয়ে বিছানায় বসায়। নিজে হাঁটু মুড়ে তিহুর সামনে বসে আলতো গলায় বলে, কেঁদো না তিহু, আমায় বুঝিয়ে বলো। ট্রাস্ট মি, আমি কোনো রকম ষড়যন্ত্র বলো কিংবা দুর্নীতি বলো কোনোটাই করছি না। আর তোমায় বা কেন বের করে দেব? তুমি না আমার বউ। তিহু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। প্রণব দ্রুত হাতে পানির গ্লাস এগিয়ে দেয়। পিঠে মালিশ করে দিতে দিতে বলে, খারাপ স্বপ্ন দেখেছ? সব ঠিক হয়ে যাবে তিহু, এই দেখো আমি এখানে আছি। প্রণর উদ্ভ্রান্তের ন্যায় আচরণ দেখে তিহু শান্ত হলো খানিক। কিছুটা হাম নিয়ে বলল, আপনাদের ভিতর কি চলছে কিছু জানি না আমি প্রণব। আপনার নিজ থেকে না বললে আমি জানতেও চাই না। কিন্তু আপনার মা এখন আমারও মা। তাকে না বলে আমি কিভাবে বাবার বাড়িতে চলে আসতে পারি? এখন হয়তো আপনি আছেন, সব ঠিক থাকবে, কিন্তু আপনি চলে গেলে তখন মায়ের সাথে আমার সম্পর্কটা কি আগের মতো থাকবে? আপনি স্বার্থপরের মতো আচরণ করছেন আসার পর থেকে। আমার কথা কেন ভাবছেন না? তিহুর কনসার্ন বুঝতে পেরে প্রণব আলতো করে তিহুর দুহাত নিজের হাতের মুঠোয় বন্দি করে। আলতো করে দুহাতে পাতায় ঠোঁট ছুঁয়ে বলে, তুমি ভীষণ লক্ষ্মী তিহু। মা বোধহয় এর জন্য তোমায় এত পছন্দ করেছেন। তোমায় প্রথম যেদিন মা দেখে গেলেন, বাড়িতে ফিরে কেঁদে ফেললেন। তোমার ভিতর নাকি সে তার মায়ের প্রতিফলন দেখতে পায়। আমার নানুমণিও ভীষণ লক্ষ্মী ধরনের বউ ছিলেন নাকি? তিহু কান্না বন্ধ করে প্রণর কথায় মনোযোগ দিল। উৎসাহ নিয়ে বলল, নানুমণির সাথে দেখা করাবেন না? অবশ্যই। আমি তুমি মিলে একদিন তার কবর জিয়ারত করে আসব। তিহু বুঝলো তিনি আর বেঁচে নেই। খানিক মন খারাপ হলো। মানুষটার কথা শুনে সত্যি তাকে ভীষণ দেখার শখ হয়েছিল তার। তিহু, মার সাথে কথা বলবে? তিহু প্রশ্নবোধক চোখে তাকায়। প্রণব বলে, তোমায় কেউ ভুল বুঝবে না পাগলি। তোমার বর এতটাও দায়িত্বহীন নয়। আমি সবাইকে জানিয়ে এসেছি। সকিনা মাকে জানিয়েছে, তিনি জানেন আজ আমরা এখানে আসব। কেবল তুমি জানতে না। আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তিহুর মন হালকা হয় খানিক, তবু কোথাও একটা জড়তা রয়ে যায় যেন। তিহু খানিকক্ষণ আমতা আমতা করে বলে, একটা কথা বলি? মায়ের ব্যাপারে এখন কিছু জানতে চেয়েও না তিহু, রাতে বলবো। ফ্রেশ হয়ে এসো জলদি, সবে অপেক্ষা করছেন। কিছু না বলতেই প্রণব বুঝে ফেলতে ভাবেনি তিহু, কিন্তু প্রণব বলেছে রাতে জানাবে। এতে সে ভীষণ খুশি। সে বেশ ফুরফুরে হয়ে ওয়াশরুমে চলে যায়। প্রণব তাকে দেখে হাসে। মেয়েটা এত চঞ্চল, ভীষণ লক্ষ্মীও। ছাদে এক রঙিন ফুল গাছের টব এনেছে শাকিল। রোজ নিয়ম করে সে তাতে পানি দিচ্ছে। গাছটার দাম নিয়েছে 500 টাকা। অফিস থেকে ফেরার পথে ফুটপাতে বসে থাকা এক মহিলা গাছ বিক্রি করছিল।
টবটার গায়ে নাম লেখা ছিল রোজভ্যালি। শাকিল রোজভ্যালির গাছ না চিনল, ফুলটা চেনে। গোলাপের মতো চোখ ঝলসানো রূপ না হলেও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে এই ফুলের জুড়ি নেই। এটাকে অনেকে বাগান বিলাস হিসেবেও চেনে। বাড়ির গেটের আঙিনায় রোজভ্যালি গাছ শোভা পায় খুব। একসময় আভিজাত শ্রেণীর লোকেরা কেবল এই গাছ কিনত। এখন অবশ্য চলতি পথে অনেক বাড়ির আঙিনাতে রোজভ্যালি দেখা যায়। দোকানির মতে কিছুদিনের মধ্যে গাছে ফুলের কলি আসতে শুরু করবে, কিন্তু শাকিল গাছটা কিনেছে 2 মাস পেরিয়েছে, তার থেকে 2 হাত লম্বা গাছটায় কলি আসার নাম নেই। এ ব্যাপারে সে খানিকটা চিন্তিত। শাকিল পেছনে তাকায়। ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো প্রিমা, হাতে আধা খোলা এক উপন্যাসের বই। তবে তার চোখ জোড়া হাসি হাসি ভাবে তার দিকে তাকিয়ে আছে। শাকিল ঢোক গেলে এই মেয়েটার মাঝে সে অদ্ভুত কিছু অনুভব করে, যা তাকে স্বস্তি পেতে দেয় না। শাকিল তার এই অস্বস্তি লুকাতে প্রথমে বলে ওঠে, আপনি উপন্যাস পড়েন বুঝি? নয় কেন, আমি সাহিত্যের মানুষ, পড়াশোনা করছি সাহিত্য নিয়ে, মাঝে সাঝে সাহিত্য রচনাও করছি। সাহিত্য হচ্ছে আমার গোপন প্রেমিক। শাকিল ঘুরে ঘুরে গাছ পর্যবেক্ষণ করতে করতে সামান্য হাসলো, বলল, আপনি বড্ড বেশি কথা বলেন প্রিমা। আপনার অপছন্দ বুঝি? আমার অপছন্দে কি আসবে যাবে, সে জেনে লাভ নেই, কেবল বলুন আপনার কেমন মেয়ে পছন্দ। শাকিল পানির মগ হাতে নিয়ে ঘুরে দাঁড়ায়, বলে, আমার পছন্দের কথাটা গোপন প্রিমা, ওটা প্রকাশে আনা যাবে না। আমি নিচে যাচ্ছি, ভালো থাকবেন। প্রিমার হাসি মিলিয়ে গেল। আমায় দেখলেই পালাই পালাই করেন কেন শাকিল ভাই? কারণ আপনি ভয়ঙ্কর। কথাটা বলে শাকিল থামলো। একটু বেশি কঠিন হয়ে গেল না কথাটা? এমনটা বলা কি তার উচিত হয়েছে? আজকাল তার জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে বোধ হয়। শাকিল পিছনে ঘুরে প্রিমার দিকে তাকায়, মুচকি হেসে বলে, আপনি ভয়ঙ্কর সুন্দরী প্রিমা। সুন্দরীদের আশেপাশে জিন থাকে সব সময়। আমি এসব জিন ভূতে ভয় পাই, তাই সুন্দরীদের থেকে দূরত্ব রেখে চলি। কথা শেষ করে শাকিল বড় বড় পা ফেলে নিচে নেমে এলো। ঘরে ঢুকে স্বস্তির শ্বাস ফেলল। পরিস্থিতি কিছুটা হলেও হয়তো স্বাভাবিক করতে পেরেছে সে। প্রিমা শাকিলের যাওয়ার পানে উদাস চোখে তাকিয়ে থাকে। অভিযোগে ধরে আসা গলায় শুধায়, প্রান্তি কি সুন্দরী নয় শাকিল ভাই? আমরা তো একই। প্রিমা তপ্ত শ্বাস ফেলে। আজকাল তার প্রান্তির ওপর হিংসা হয় খুব। শাকিল ভাই কেমন প্রাণ খুলে কথা বলে প্রান্তির সাথে, তাকে দেখতেও সুন্দর লাগে, কি চমৎকার করে হাসে, কিন্তু তার সাথে দেখা হলে লোকটা কেমন চুপসে যায়। তার সমস্ত হাসি মলিনতায় ছেয়ে যায়। পালাতে ব্যস্ত হয়ে পড়ে। এসব ভীষণ পোড়ায় আজকাল তাকে। এই যে আজকাল সে পড়ায় মন বসাতে পারছে না কেবল এই বোকা লোকটার জন্য, এর দায় কি সে নিতে রাজি হবে? হয়তো না। চোখ মুখ গোমরা করে বলবে, আপনার দায় আমার কাঁধে চাপিয়ে নিজেকে ভণ্ড প্রমাণ করছেন কেন প্রিমা? তখন প্রিমা কি জবাব দিবে? কিছুই না। প্রিমা ওই মানুষটার সরল মুখের দিকে তাকিয়ে কিচ্ছুটি বলতে পারে না। তার শব্দ ভাণ্ডারের সকল শব্দ দরজায় খিল এঁটে বসে থাকে। তখন প্রিমা ক্লান্ত আকাশের পানে চায়। ঝাঁকঝাঁক পাখি উঠছে আকাশে, সবার মাঝে নিজেদের বাড়ি ফেরার তারা। সূর্যটাও নিজেকে আড়াল করেছে। ঝিমিয়ে পড়া আকাশ দেখতে দেখতে প্রিমা শাকিলের গাছটার কাছে এলো। গাছটা প্রিমার চেনা, এটা অনেকটা বুনো গাছ। প্রিমা যখন ছোটবেলায় নানু বাড়িতে যেত তখন তার নানু বাড়ির বিস্তর বাগানে সব গাছ দেখেছে সে। তার নানুর বাগানের শখ ছিল ভীষণ। তার বাগান ভর্তি ছিল দেশি বিদেশি ফুল, ফল, সবজির গাছ, আর ছিল কিছু বুনো গাছ যা নিজে থেকে সারি ধরে জন্মায়। বছরে একবার বাগানের এসব বুনো গাছ পরিষ্কার করা হতো। মালির সাথে হাতে হাত মিলিয়ে প্রিমা আর প্রান্তি এসব গাছ তুলত। কত শত স্মৃতি রয়ে গেছে, কিন্তু তার নানুটা আর নেই। কিন্তু এই বোকা লোকটার এই বুনো গাছ এত যত্ন নিয়ে বড় করছে কেন? প্রিমা চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে, অদ্ভুত সব শখ। আকাশে এক ফালি চাঁদ উঠেছে, মিষ্টি আলো ছড়াচ্ছে চারপাশে। তিহু তার রুমের বারান্দায় চাদর বিছিয়েছে। আজ এখানে বসে জ্যোৎস্না বিলাস করবে তারা। প্রণব তখনও রুমে আসেনি, বাবার সাথে কথা বলছেন। তিহু একাই আকাশ পানে তাকায়। সজনে গাছের ঠিক মাথায় চাঁদ উঠলে প্রায় মরে যাওয়া সজনে গাছটার হাতে গোনা পরিমাণ পাতা। এই সজনে গাছ নিয়ে
লম্বা ইতিহাস রয়েছে তাদের বাড়িতে। এই গাছটার বছর 30 হয়েছে, সজনে হয় না। এই গাছটা তিহুর দাদার অনেক স্মৃতি বহন করে। তিহুর দাদা রসিক তালুকদার ছিলেন ভীষণ ধার্মিক। তার দাদা বেঁচে থাকাকালীন সময়ে তাদের বাড়িতে আলেমদের আনাগোনা ছিল খুব। তিনি হাটবাজারের সুযোগ পেলেই ইসলামিক ইতিহাস নিয়ে বসতেন, লোকেও তাকে পছন্দ করত। এখন থেকে 30 বছর আগে মানুষের মনে ধর্ম নিয়ে বিশাল একটা অংশ কাবু ছিল। চোর হোক কিংবা পালাতক আসামি, মসজিদের সামনে থেকে যাওয়ার সময় তারা ভদ্রলোকের বেশে হুজুরকে সালাম দিতে যেত। তখন ধার্মিক মানুষদের কদর ছিল খুব। রশিদ তালুকদার এলাকার মুরব্বীদের মধ্যে বেশ সম্মানীয় একজন ছিলেন। বাড়ির এই সজনে গাছটার তখন নতুন নতুন সজনে শুরু করেছে। গাছের নতুন সজনে রশিদ তালুকদার সবাইকে অল্প করে দিতেন। এরপর থেকে প্রায় প্রতি বছর সজনে ফলন শুরু করলো। রশিদ তালুকদারও প্রতি বছর সবাইকে তার অল্প অংশ করে ভাগ দিত। এভাবে তালুকদারের সাথে সাথে তার গাছের সজনেও এলাকায় নাম ছড়ালো। কোনো বছর সজনে দিতে দেরি হলেই হাটে বাজারে লোকেরা প্রশ্ন করত, কি সাহেব, সজনে পারবেন কবে? গিন্নি তো রোজ প্যাঁচাল করতে থাকে। রাশেদ তালুকদার গর্বিত ভঙ্গিতে হাসতে বলতো, মানুষ পাই না তো, অত বড় গাছে উঠবার জন্য গাছ উঠবার পারে এমন লোক দরকার। আমার পোলাপাইনগুলো শিক্ষার আলো নিতে নিতে অন্ধ হইয়া গেছে, ঠিক করে হাঁটবার পারে না। মেরুদণ্ড বাঁকা হইয়া গেছে, গাছে উঠব কেমনে? ঠিক কথা কইছেন। শিক্ষা দীক্ষা যখন ছিল না তখনই ভালো ছিল। আমরাও তো শিক্ষিত না, আমরাও ভালো আছি। হাটবাজারে এভাবেই কথা আগাত, চাপা পড়তো সজনের কথা। তবে যে গল্প একবার ভুলে যেত তেমন নয়। গল্প শেষে প্রস্থান নেওয়ার পূর্বে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার মতো করে বলতো, সে যাই হোক রশিদ সাহেব, আপনার গাছের সজনেগুলোর স্বাদ খুব। পুরো ঢাকার বাজার খুঁজে এমন সজনে পাওয়া যাইব না। রশিদ তালুকদার তখন হাসতে হাসতে মাথা নাড়িয়ে বলতেন, সজনে পারলে কুদ্দুসরে দিয়া পাঠাই দিবনি। এভাবে এই সজনে গাছ অনেকটা পরিচিত ছিল অত্র এলাকার মানুষদের মাঝে। কিন্তু সমস্যাটা শুরু হয় তিহু জন্মের বছর 2 পর। তিহুর দুঃসম্পর্কের এক ফুপু এ বাড়িতে এসে প্রেম ঘটিত কারণে সজনে গাছের ডালে গলায় ফাঁস দেন। নিজেদের সম্মান রক্ষায় তার এই গলায় ফাঁস দেওয়ার বিষয়টা গোপন করে গল্প বানানো হয় তাকে জিন হত্যা করেছে বলে। তখনকার সময় এমন ঘটনা অবিশ্বাস করার মতো ছিল না। মসজিদের ইমামও জানালেন এই গাছে সত্যি জিনদের বাস। পরিচিত সজনে গাছটা হঠাৎ করে সবার নিকট আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো। রাতে করে কেউ সজনে গাছের পাশ দিয়ে যাওয়া আসা করতো না। অনেকে এখানে অনেক কিছু দেখেছেন বলেও প্রচলিত ছিল। যত্নের অভাবে সজনে গাছটার ফলন বন্ধ হলো। সময় পার হলো, কিন্তু সজনে গাছটার আগের পর্যায়ে ফিরে যায়নি, বরং মিথ্যা অপবাদ দিয়ে আজও ছোট করে শ্বাস ফেলছে সে। গাছের অধিকাংশ ডাল মরে গেছে। তিহুর মায়া হয় খুব। হোক গাছ, তবুও কেমন মিথ্যা কলঙ্ক নিয়ে বাঁচতে হচ্ছে তাকে। তিহু তপ্ত শ্বাস ফেলে। এবার যাওয়ার আগে গাছটা কাটবে সে। এভাবে কষ্ট দিয়ে মিলিয়ে যাওয়ার আগেই তাকে শান্তি দেবে তিহু। এত গভীরভাবে কি ভাবছ? প্রণয় এসে তিহুর ঠিক পেছনে বসেছে। চাঁদ তখন সজনে গাছের ডালের ফাঁক থেকে উকি দিচ্ছে। তিহু তার পিঠের ভর ছাড়ল প্রণয়ের বুকে। ভাঁজ করা হাঁটুতে দুহাত জড়িয়ে মলিন গলায় বলল, আমার মন খারাপ হচ্ছে প্রণয়। মন ভালো করা টোটকা নেই আপনার কাছে? আমি সব টোটকায় বিশ্বাসী নই। রাজকুমারের গল্প শুনবে? আমি রাজকুমারের গল্প শুনব। কোত্থেকে শুরু করব? একদম শুরু থেকে। আচ্ছা। প্রণর অতীত। প্রণয় তখন সবে 10ম শ্রেণীতে উঠেছে। তার বাবার চকবাজারে বিশাল ব্যবসা। বাজারে বড় বড় 6টা দোকান। তার বাবার 40 জনের মতো কর্মচারী রয়েছে। এক প্রকার কাঁচা টাকার মালিক ছিলেন তিনি। ব্যবসার জন্য প্রায় রাতেই তার ফিরতে দেরি হতো। একদিন রাত 12:30 নাগাদে তাদের ঘরের টেলিফোনে কল আসে। প্রণয় তখনও পড়ার টেবিলে। প্রান্তিক আর প্রিয়ম তখনও টিভি দেখছে। এটা তাদের রোজকার নিয়ম। বাবা বাড়িতে না আসা অবধি তারা 3 ভাই ঘুমায় না। পালে প্রান্তি প্রিমা তখন অনেকটা ছোট। মোসাদ্দেফা খাতুন তখন রান্নাঘরে খাবার গরম করছেন। টেলিফোনের শব্দে তিনি রান্নাঘর থেকে প্রণয়কে ডেকে বললেন, বাবা ফোনটা ধরতো, দেখতো কল করলো কে, আমার হাত আটকা।
প্রণো পড়ার টেবিল থেকে ওঠার পূর্বেই প্রিয়ম কল ধরল। প্রণো আসতে আসতে কল কেটেও গেছে। প্রণো এসে দেখে প্রিয়ম কানে টেলিফোন ধরে কান্না করছে আর হ্যালো হ্যালো করছে। প্রান্তিক পাশে বোকার মতো দাঁড়িয়ে, সেও জানে না কি ঘটেছে। প্রণোকে দেখা মাত্রই সে জানায় বাজার থেকে কেউ কল করেছে, তাদেরকে সদর হাসপাতালে যেতে বলেছে। তাদের বাবা নাকি হাসপাতালে ভর্তি। সে রাতে প্রণো প্রান্তিককে নিয়ে একা রওনা দেয় হাসপাতালে। মোসাদ্দেফা যেতে চাইলেও ছোট বাচ্চাদের কথা ভেবে যেতে পারেন না। প্রণো ভেবেছিল তার বাবার শ্বাসকষ্টের সমস্যা আছে, সেটাই হয়তো খারাপ রূপ নিয়েছে। কিন্তু তারা যখন হাসপাতালে পৌঁছালো তখন তার মাথায় বিশাল আকাশটা ভেঙে পড়ল। কেউ তার বাবার ওপর অস্ত্র হামলা করেছে। বুকের বাঁ পাশটায় কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তখনই জ্ঞান হারিয়েছেন তিনি, কিন্তু তার জ্ঞান আর ফেরেনি। প্রণো যখন পৌঁছেছে তখন তার বাবার শরীর সাদা কাপড়ে ঢাকা। প্রান্তিক জ্ঞান হারালেও প্রণো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। প্রণো সেই মুহূর্তে তার উপর অলিখিত দায়িত্বটুকু বুঝে নিয়েছিল। বাবা নেই, তাকে সবার খেয়াল রাখতে হবে। সে কাঁদলে মাকে সামলাবে কে? তার ছোট ভাই বোনগুলোর কি হবে? এই শক্ত মনোবল নিয়ে সে তার বাবাকে দাফন করা পর্যন্ত চোখ থেকে এক ফোঁটাও জল বের করল না। দাফন শেষে সবাই যখন ফিরে গেল, প্রণো তখন একা তার বাবার কবরের পাশে। বাবার পাশে লম্বা হয়ে শুয়ে চিৎকার করে প্রথমবারের মতো কাঁদল সে। তাকে এত বড় দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য অভিযোগ করলো। এত সময়ের চাপিয়ে রাখা কষ্টটুকু অবশ্যই বুক থেকে বের করতে পেরে কিছুটা হালকা হয়ে কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে পড়ল সে। সন্ধ্যা গড়ানোর পরও যখন প্রণো ফিরল না, তখন সবাই প্রণোকে খুঁজতে মরিয়া হয়ে পড়ল। প্রণোর বাবার দাফন করা হয়েছিল তাদের বাড়ির পেছনে। তাকে খুঁজে পেয়েছিল পাবেল। পাবেল তখন বেশ ছোট। প্রণোকে ওভাবে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। কিছুক্ষণ পূর্বে রাখা বাবার নিথর দেহ তাকে ভয় পেয়ে দিয়েছে। এজন্য প্রণোকে ওভাবে কবরের পাশে দেখে সে কাঁদতে কাঁদতে গিয়ে সবাইকে জানালো বড় ভাইও বাবার মতো হয়ে গেছে। সেও বাবার মতো শুয়ে আছে। ছোট পাবেল কথা শুনে সবাই ছুটে এসেছিল। প্রণোকে ঘুম দেখে স্বস্তি পেয়েছিল সবাই। মোসাদ্দেফার বুকটা তখন আরো বেশি ভারী হয়ে উঠল। তার বাচ্চাগুলো নিজেকে শক্ত রাখার জন্য কত পরিশ্রম করছে। বাবা হারানোর এই ধকল শেষ হতে না হতেই আরও এক সমস্যা হাজির হলো। প্রণোর বাবার ব্যবসা সব প্রণোর একমাত্র চাচা নিজের হাতে তুলে নিয়েছে। মোসাদ্দেফা এ বিষয়ে রাজি না। সে নিজে ব্যবসা দেখাশোনা করবে জানালেও প্রণোর চাচার সাথে পারল না। মোসাদ্দেফা ঘরোয়া মেয়ে মানুষ, এ সময় কেমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বুঝে উঠতে পারল না। না পেরে সাহায্য চাইলে বড় ভাইদের কাছে। কথায় আছে, হাড়ি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে। যে বড় ভাই তাকে মাথায় করে রাখত, সে সাহায্যের নামে যা করলো তা ছিল মোসাদ্দেফার জন্য অবিশ্বাস্য। ব্যবসা ফিরিয়ে দেওয়ার বদলে সে চুক্তি করলো মাসিক চলার খরচের লাখ টাকার ব্যবসার বদলে মোসাদ্দেফা পেল মাসিক 20,000 টাকা। এত বড় প্রতারণার শিকার হয়েও মোসাদ্দেফা চুপ করে রইল। তার স্বামীর হত্যাকারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে সে আর বেশি শত্রুর সম্মুখীন হতে পারবে না। বাচ্চাগুলোকে বাঁচাতে তো হবে। মোসাদ্দেফা মেনে নিল, কিন্তু আবদার করলো তার স্বামীর হত্যাকারীকে খোঁজার জন্য। তার আবদার মেনে নিল, আর কোনো খোঁজ মেলেনি। মোসাদ্দেফা নীরবে মেনে নিয়েছে। এই একটা জিনিসই সে পারে, তা কেবল মেনে নেওয়া। এছাড়া আর কিছু করার নেই তার। রূপার চামচ মুখে জন্মালো। প্রণোদের জীবন আর আগের মতো রইল না। হিসাব করে খরচ করা, এক মাসের বাজার পরের মাসের জন্য সাশ্রয় করা, না জানি কবে এই 20,000 টাকাও আসা বন্ধ হয়ে যায়। এই আশঙ্কায় মোসাদ্দেফা নিজেও গার্মেন্টসে কাজ নেয়। তবে তা ছেলে মেয়েদের আড়ালে তার এই কাজের কথা ছেলেমেয়েরা জানত না। তবে সে অবাক হতো তার বাচ্চাদের অগ্রগতি দেখে। তাদের সামনে একবেলা খাবার না দিলেও তারা তাদের ক্ষুধার কথা জানি অভিযোগ করত না। সে বেশি অবাক হতো প্রণোকে দেখে। যে ছেলে ক্ষুধা সহ্য করতে পারত না, সে কেবল দুপুরে একবেলা ভাত খেত। রাতে তার ভাগের ভাত ভাই বোনদের ভাগ করে দিত, যাতে ওদের পেট ভরা থাকে। সকালে তো কেবল এক টুকরো করে রুটি হবে সবার ভাগে।